অনেক দিন ধরে পরিকল্পনার পরে এবার আমরা চলেছি ইজিপ্টের পথে। এয়ারপোর্টে বোর্ডিং পাস, ইমিগ্রেশন, সিকিউরিটি চেক এত সুন্দরভাবে হলো যেন প্রায় বুঝতেই পারলাম না। কোনো কথা নাই, সোজা স্ট্যাম্প পড়ে গেল। তারপরে আমি কলকাতা এয়ারপোর্টকে 5-এ 5 দেব। এবার আমরা চলে এলাম এয়ারপোর্ট লঞ্চে। তখন প্রায় রাত 2টো। একটু সময় ছিল, বিশ্রাম করে আমরা প্লেনে উঠলাম। এতিহাদ এয়ারওয়েজে যাচ্ছি কায়রো। মাঝখানে আমাদের আবুধাবিতে হল্ট আছে। শর্মিষ্ঠার মন খারাপ, যদি শরীর খারাপ করে এই ভয়ে ভয়ে খাচ্ছে। যাই হোক, আমরা এবার পৌঁছে গেলাম আবুধাবি এয়ারপোর্টে। বাবা, কি ঝকঝকে এয়ারপোর্ট! চারিদিক দেখে তো চোখ ধাঁধিয়ে গেল একবারে। তারপরে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি। চারিদিকে প্রচুর দোকান। দোকান দেখে তো শর্মিষ্ঠা আর লোভ সামলাতে পারলো না, 2-4টে দোকানে ঢুকেই পড়লো। এদিক ওদিক একটু ঘোরাঘুরি। তারপরে এখানে কারেন্সি কনভার্সনও ছিল দেখলাম, কিন্তু দাম রেট খুব হাই। যাই হোক, আমরা এবার চলে এসেছি এয়ারপোর্টের লঞ্চে আবুধাবি। খাওয়া দাওয়ার পরে প্লেনে উঠলাম। সেই প্লেনে আবার খাওয়া। ওরে বাবা, পেটে তো আর জায়গা নেই, তবু ছাড়ার কোনো প্রশ্নই নেই, খেয়ে নিয়েছি। ফাইনালি আমরা পৌঁছলাম বহু প্রতীক্ষিত সেই কায়রো, পিরামিডের দেশে। চলেছি আমরা এখন আমাদের হোটেল হচ্ছে গিজায়। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগলো। ওই দেখুন পিরামিড, পিছনে দেখা যাচ্ছে আমাদের লঞ্চ থেকে, আমাদের ব্যালকনি থেকে এই রাতের পিরামিড। কি সুন্দর লাইট। কায়রোতে দ্বিতীয় দিন, সকাল হলো। এবার আমরা চলেছি ব্রেকফাস্ট, আরবিক ব্রেকফাস্ট। এটা আমাদের রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। এ দেখুন, বিভিন্ন রকমের চাটনি, সস রয়েছে, সঙ্গে সসেজ, তার সঙ্গে বিভিন্ন রকমের পনির, ফ্রুটস, স্যালাড, আর রয়েছে বয়েলড এগ, লাইভ অমলেটও করে দিচ্ছে। এটা তো একটা আলুর চপের মতো লাগলো, এটা একটা গ্রেভি আইটেম। এইভাবে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। সসও হচ্ছে, জুসও ছিল, টি কফিও ছিল। এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট, খুব সুন্দর খাবার দাবার। তাহলে আমরা এবার স্টার্ট করলাম ডে 1 ইন ইজিপ্ট। আমরা এখন যাচ্ছি মেমফিস পিরামিড দেখতে, তারপর বাকি কমেন্ট্রিটা পাপা কন্টিনিউ করবে। বলো। এখন আমরা যাচ্ছি সাকারা। এখান থেকে গিজা থেকে 25 কিলোমিটার দূরে। তো আমরা সেইভাবে চলেছি। এবার সাকারায় গিয়ে আবার আমরা দেখবো, বলবো ধাপে ধাপে কি। মরুভূমির উপর দিয়ে আমরা যাচ্ছি, সাহারা মরুভূমির উপর দিয়ে। এটা এক্সাইটিং ব্যাপার। পুরো চারিদিকে মরুভূমি কেটে রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের গাড়ি যাচ্ছে, পুরো এসি গাড়ি, বাইরে প্রচন্ড হট। brown color, and even the Egyptian land is 96% desert. 96% desert. Yeah. And only 4% green line around the river Nile and delta, the valley and delta. 96% from Egyptian population living on 4%. Okay. And 4% from আমরা এসে গেছি মেমফিস ওপেন এয়ার মিউজিয়াম সাকারাতে। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে রয়েছে, ওরে বাবা, একটা বিশাল আকারের রামেসিস দ্বিতীয়র ভাস্কর্য। তার পাশে ছড়িয়ে রয়েছে ছোট ছোট অনেক মূর্তি, ফটক এবং আরও ফলক রয়েছে। মেমফিস শহরটি অ্যাকচুয়ালি একসময় ছিল এখানকার রাজধানী, প্রথম রাজধানী। খ্রিস্টপূর্ব প্রায় 3100 বছর আগে রাজা নারমারের হাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন। এখন এই ওপেন এয়ার মিউজিয়ামে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে 4500 বছর আগের প্রাচীন মিশরে যেন হাঁটছি। চারিদিকে ছোট ছোট সম্ভব মূর্তিগুলো কিছুটা ভেঙে গেছে, সেগুলো সব রয়েছে। লোকজন এখানে এসে দেখছে প্রচুর, সমস্ত জিনিসগুলোকে খুব ফুটিয়ে নাটিয়ে। এখানে আমরাও কিছু ছবি টবি তুললাম। তারপরে আমরা এইখানে রয়েছে বিভিন্ন রকম সুভেনিয়ার। এখন আমরা দাঁড়িয়ে আছি স্টেপ পিরামিডের প্রবেশদ্বারে, মিশরের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় পিরামিড কমপ্লেক্সের সামনে। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। এ হলো পিরামিডের মিশরের বৃহত্তম নেক্রোপলিস, অর্থাৎ রাজা, রাজপরিবার, অভিজাত উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল সমাধিক্ষেত্র। ওই যে বাদিকে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সেই স্টেপ পিরামিড। এই স্টেপ পিরামিড যে শুধু ওপরেই আছে তা নয়, এর বিশাল পরিকাঠামো রয়েছে নিচেও। প্রায় 6 মাইলের মতো লম্বা টানেল এবং পথ।
হাজারো খোদাই করা চুনাপাথরের দেওয়াল, সিরামিক টাইলস দিয়ে তৈরি সাজানো বিভিন্ন রকমের মূর্তি, রাজার সমাধিকক্ষ এবং অসংখ্য স্টোরেজ রুম যেখানে খাবার, গহনা, পাত্র, নৌকোর মডেল ইত্যাদি রাখা ছিল। এগুলো তৈরি করা হয়েছিল রাজা জোসার মৃত্যুর পরেও চিরকাল যেন তিনি বেঁচে থাকেন, যেন তার আত্মার কোনো অভাব না ঘটে। এবার আমরা এই ভিতর দিয়ে ঢুকবো, চলুন নিচে যাই, গিয়ে দেখি আপনার কি আছে। সাবধানে আসছি, খুব নিচু জায়গা, মাথা থেকে যাচ্ছে, পাটা স্লিপ করছে, ধরে ধরে আসছি, এই এলাম, প্রায় 5-7 মিনিট এভাবে আসতে হচ্ছে। এবার আসছি পিরামিডের ভেতরে, আসো আসো আসো। নিচু জায়গা, মাথা থেকে যাচ্ছে, নিচে এখানে স্টেপ নেই, নিচেটা প্লেন, উপরের মাথাটা একটু আগের থেকে উঁচু, কিন্তু তাও কোমর বেরিয়ে নিচু হয়ে আসতে হচ্ছে। এখানে পাশাপাশি আলাদা আছে, রাস্তাটা দেখতে পাচ্ছি, উঠবো আর অনেকটা পানি চলে যাবো। আমি ধীরে ধীরে যাচ্ছি, এই বেরোচ্ছি পিরামিড থেকে বেরিয়ে এখানটা উঁচু জায়গা। And as you see, that's very elegant cladding, not just regular or commoner cladding. And you can process and stone from side to side. This is for persons holding ropes and sliding. Above the sledge, you can see jars, the same here and the same here. And this is from this scene we'll learn. এটাই পৃথিবীর প্রথম স্টোন পিরামিড, যার বয়স 4600 বছরেরও বেশি। এখানে দাঁড়ালেই বোঝা যায় 1000 বছরের পুরনো সভ্যতা কিভাবে পাথরের ভিতরে নিজের ইতিহাস লিখে রেখেছে। এই পিরামিড নির্মাণ করেছিলেন রাজা জোসার এবং তার নকশা নির্মাণের প্রধান স্থপতি ইমহোপেট। ইতিহাসের প্রথম দিককার পাথরের কলনেট বা স্তম্ভযুক্ত পথ, কাঠ বা বাঁশের মতো দেখতে, কিন্তু পাথরের তৈরি। স্তম্ভগুলো আলাদা নয়, দেওয়ালে লাগানো। এই করিডোর দিয়ে রাজা জোসারের আত্মা মৃত্যুর পর দেবলোকের পথে প্রবেশ করেন, এমনই বিশ্বাস ছিল। তাই পথটি সুন্দর স্তম্ভ ও চুনাপাথরের দেওয়াল দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। দেখো কেমন লাগছে বলো? দারুণ লাগছে, এত রোদ কিন্তু ঠান্ডা হাওয়া, প্রচন্ড গরমে তাকানো যাচ্ছে না চারিদিকে, কিন্তু এত ঠান্ডা ওয়েদার মরুভূমিতে ভাবা যায় না। আমরা থর মরুভূমিতে গেছি, কিন্তু সাহারা মরুভূমি আলাদা ফিলিংস হচ্ছে। এই হচ্ছে সামনে পিরামিড, সামনে পিরামিড রয়েছে, আমরা ঘুরে বেড়াচ্ছি। এই রোদের মধ্যে টেম্পারেচার হাই হলে কি হবে? ইতিহাসের পাতায় পড়া পিরামিড, ইতিহাসের পাতায় এখন পিরামিডকে ছুঁয়ে দেখছি, দুর্দান্ত লাগছে, শিহরণ লাগছে, সাহারায় শিহরণ। যা go inside. আমরা এখানে লোকাল আরবিক রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলাম। রুটিটা করেন যে ময়দা। কেমন লাগছে এখানকার লোকাল ফুড? দারুণ লাগছে লোকাল ফুড, অন্য টেস্ট। এগুলো আমরা কোনোদিন খাইনি। তোর কেমন লাগছে? দারুণ লাগছে, হেভি লাগছে। ছবি তুলে ফেলছি ভুল করে। কেমন লাগছে? চিকেনের ছবি তুলছিলাম। It's the only plant on earth that got a triangular stem called a round one. To make the paper out of it, we slice the inner white part into thin slices like this one. We soak the mortar for 6 days. After 6 days, you get the yellow color, like this one. We'll leave it in water longer, you get a dark color or the brown one. So the longer we leave it in water, the darker it gets. After that, we arrange the slices between sheets of carcass in vertical and horizontal lines. We weave them like basket weaving. The slices stick together naturally, there's no chemicals or glue. All we need just to recover it, and we press it for another 6 days, and that's it. After 12 days in total, we get a sheet of paper like this one. This is the first paper ever, the strongest one, and the only antibacterial paper.
is antibacterial. That's why প্রাচীন মিশরে কীভাবে প্যাপাইরাস থেকে কাগজ তৈরি হতো সেটা আমরা দেখলাম, পরপর আপনারাও দেখলেন। এটা হচ্ছে তারই একটা আর্ট গ্যালারি। আমরা এবার এসে পৌঁছলাম সেই গিজা পিরামিডের প্রবেশদ্বারে। এখানে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম খুফু, খাফরে, ম্যানকাওরের 3টে পিরামিড। এখানে বাস সার্ভিস রয়েছে, ফ্রি শাটল। আমরা এবার প্রথমে এসে পৌঁছলাম প্যানোরামিক ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা 3টে পিরামিডকে একসঙ্গে দেখতে পাই। এরপরে আমরা আবার সেই শাটল ফ্রি বাসে করে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টের দিকে চললাম। এখান থেকেই আমরা চারিদিকে সব পিরামিডগুলোকেই দেখতে পাচ্ছিলাম। কাছাকাছির মধ্যেই রয়েছে, কিন্তু হেঁটে যাওয়া দুষ্কর। অবশেষে আমরা এলাম ম্যানকাওরে পিরামিডের ভিতরে। ভিতরে তো ধাপে ধাপে অনেক নিচে নেমেছে। আমরা স্লোপ রয়েছে, স্লোপের কাঠের স্টেপ করা আছে, সেখান থেকে নামতে হলো ধরে ধরে, পা মাঝে মাঝে স্লিপ করছিল। আর পুরো করিডোরটা খুব ছোট, কোনো কোনো জায়গায় সোজা হয়ে হাঁটা যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতে মাথা নিচু করে হাঁটতে হচ্ছে। এইভাবে করতে করতে এক সময় আমরা পৌঁছলাম ম্যানকাওরের সমাধিস্থলে, যেখানে ফারাও ম্যানকাওরের পাথরের সার্কোফেরাসটা ছিল। মাথা উঁচু করলেই পায়ে টোকা লেগে যাচ্ছে, খুব সাবধানে যেতে হচ্ছে। এবং চারিদিকে অল্প লাইট লাগানো আছে, যাতে আমরা মৃদু আলোয় দেখতে পাচ্ছিলাম। পিরামিডের ভেতর থেকে বেরিয়ে আসার পর সত্যিই মনে হলো আমরা যেন অবিশ্বাস্য সময় ভ্রমণ করে এলাম।